जी सर। Yes, sir. তুমি স্লাইড দেখতে পাচ্ছ? Yes, sir. কজন আসছো এখন? 36। 10 মিনিট তো হয়ে গেল, আমরা ক্লাস শুরু করি, শেষ করা যায় না। বাসায় থেকেও তোমাদের দেরি হয় ক্লাসে জয়েন করতে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি করব? এক্স-রে ডিফ্লেকশনই আমরা করছি। আজকে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস দেখবো এবং ডিফ্লেকশন প্যাটার্ন অফ পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালস এই জিনিসটা দেখবো। তো আজকে লেকচারের মেইন অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে যে রেসিপ্রোকাল ল্যাটিস তোমরা জানো, এটা আগে তোমরা ক্রিস্টালোগ্রাফিতে পড়ে আসছে, একটা রিভিউ করা এবং রেসিপ্রোকাল ল্যাটিসটা কিভাবে ইউআরড স্পিয়ারে এটা কাজ করে বা ইউজ করা যায়, ইউআরড স্পিয়ারটা কি, এরপরে যে ডিফ্লেকশন হয় বিভিন্ন টাইপের ডিফ্লেকশন, তার মধ্যে একটা হচ্ছে রিং টাইপ ডিফ্লেকশন, এটা কিভাবে হয় এটা যদি জানা যায় তাহলে দেখা যাবে যে এই পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালসের যে আউটপুটটা আসবে সেটাকে তুমি ইন্টারপ্রিট করতে পারবা, অ্যানালাইজ করতে পারবা এই জিনিসগুলো। এই স্লাইডটা আজকে ক্লাসটা কমপ্লিট করার পরে তোমার এই জিনিসগুলো সম্পর্কে জানা হবে। তাহলে আমরা স্টার্ট করি। প্রথম রেসিপ্রোকাল ল্যাটিস তোমাদেরকে বলা হচ্ছিল যে তোমরাই বলবা, তারপর আমি তোমাদেরকে ক্লিয়ার করব। আজকে কে বলবা? আমি বলবো কি স্যার? রোল 2 আসো? রোল 2 আচ্ছা স্যার। হ্যাঁ, রোল 2 বলো। রোল 2 তো একদিনও বলো না এখন। অবশ্য আমি জিজ্ঞেস করি নাই। স্যার রেসিপ্রোকাল ল্যাটিস হলো স্যার প্রথম লাইন থেকে যেটা বোঝাচ্ছে যে ডিফ্রাকশন অ্যাঙ্গেল আমরা দেখেছি ব্র্যাগস ল দিয়ে যে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্পেসিং বিটুইন দ্য প্লেনস। তো স্যার এখান থেকে আমরা বুঝতে পারি যে উঠো ডোডো, দেখো তো ডোডো কি করে। এই ডোডো ওকে বলো তো, এই দুষ্টু বাবা ওকে বলো, দুষ্টু বলো। সবাই মাইক অফ করো, মিউট করো। চলো কি শোনো? আমিনুল মাইকটা বন্ধ কর। কি কি কি? হ্যাঁ, স্টার্ট করো। তো স্যার অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন আমরা বুঝতে পারি যে তাহলে স্যার স্পেসের ইনভার্স লেন্থের সাথে প্লেনের ইনভার্স লেন্থের সাথে একটা সম্পর্ক স্থাপন করা যায়। সো এখান থেকে আমরা রেসিপ্রোকাল স্পেসের কনসেপ্টটা পাই। সো রেসিপ্রোকাল স্পেস মূলত হলো যে ক্রিস্টালোগ্রাফিক প্লেন, যেটা এটা যখন ব্র্যাগস ল স্যাটিসফাই করে আমরা যখন এটা থেকে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাই, তখন এই ক্রিস্টালোগ্রাফিক প্লেনের যেই ডিফ্র্যাকশন স্পটটা আমরা পাই এক্সআরডির মাধ্যমে, সেইটা যখন 3 ডাইমেনশনাল অ্যারের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করি, সেটাকে রেসিপ্রোকাল ল্যাটিস বলতে পারি একটা ক্রিস্টালের জন্য। সো ডেফিনেশন দেওয়া আছে যে এখানে একটা কথা বলি যে তুমি ব্র্যাগস লর সাথে রেসিপ্রোকাল ল্যাটিসটাকে একটু আলাদা করে ফেলো। ব্র্যাগস ল ভিন্ন, তুমি শুধু রেসিপ্রোকাল ল্যাটিসটাই বলা হয়। উপরে যে কথাটা বলা হচ্ছে আমরা কিভাবে রেসিপ্রোকাল ল্যাটিসটাকে কাজে লাগাবো সেটার জন্য একটা লাইন বলা আছে, এটা আমরা পরে আসবো। কিন্তু এখন যেটা পিওর রেসিপ্রোকাল ল্যাটিস, এটা ডিফ্লেকশনের সাথে ধরো কোনো রিলেশন নাই। প্রথমে জিনিসটা আমাদের বুঝতে হবে, বা তোমরা জানো এটা, আমার বিশ্বাস, যেহেতু তোমরা ক্রিস্টালোগ্রাফি করে আসছো অনেক বড় কোর্স। ইয়েস স্যার।
সেখানে তোমরা ক্লিয়ার হচ্ছে। আমাকে একটু এটা ক্লিয়ার করো সংক্ষেপে, এটা বেশি সময় আমরা এখানে দিব না, এটা তোমাদের সবারই জানা, একটু রিভিউ করা আরো ক্লিয়ার করা রেসিপ্রোকাল ল্যাটিস বলতে কি বোঝায়। কারণ হচ্ছে আমাদের মেইন পারপাস রেসিপ্রোকাল ল্যাটিস এখানে পুরো শিখানা, একটু বোঝা এবং রেসিপ্রোকাল ল্যাটিসটাকে আমরা কিভাবে ডিফ্লেকশনে কাজে লাগাবো ওদিকে চলে যাবো, তাতে কি বুঝছো? সেজন্য রোল 2 যেটা করবে সেটা হচ্ছে যে একটু রেসিপ্রোকাল ল্যাটিসটাকে ক্লিয়ার করবা সবাই কাছে, এই স্লাইড দেখে অথবা হ্যাঁ বলো। স্যার এইখানে রেসিপ্রোকাল ল্যাটিসকে বলা আছে যে ইমাজিনারি রেসিপ্রোকাল স্পেসে ক্রিস্টাল ল্যাটিসের সাথে সম্পৃক্ত। নিচে স্যার সূত্র দেওয়া আছে, স্যার পরের স্লাইডে গেলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, এখানে রেসিপ্রোকাল ল্যাটিসের আরো কথা আছে, এই যে B1 দিয়ে কি রেসিপ্রোকাল ল্যাটিস, তার সাথে রিয়েল ল্যাটিসের একটা রিলেশন দেওয়া আছে নাকি? জি স্যার। শোনো, রেসিপ্রোকাল ল্যাটিসটা তোমার বুঝতে গেলে যেটা তোমার রিয়েল ল্যাটিসের সাথে কম্পেয়ার করতে হবে, তা নাহলে ক্লিয়ার হবে না। তুমি বলতে পারবা, লিখতে পারবা, নাম্বারও পাবা, কিন্তু তোমার মাথায় আসবে না। সেটা বুঝতে গেলে লাস্টের যে ইকুয়েশন তুমি দেখতেছো V1 V1 মানে রেসিপ্রোকাল ল্যাটিস, এর সাথে A2 A3 এগুলো হচ্ছে তোমার রিয়েল ল্যাটিস, এই রিলেশনটা বুঝছো, এটাকে এক্সপ্লেইন করো। আপনি বুঝছো কিনা স্যার A2 A3 এর সাথে স্যার B1 এর রিলেশন হলো A2 A3 আবার তুমি শুরু থেকে একটু বলো, এটা পরে আসতেছি, শুরু থেকে একটু বলো যে রেসিপ্রোকাল ল্যাটিসের কনসেপ্টটা আবার বলো। ধরো এটা হচ্ছে আমি থিওরিটিক্যালি। স্যার এই যে 3 নাম্বার থেকে পয়েন্টটা থেকে হ্যাঁ, ডিফ্রাকশনের যেখানে লেখা, স্যার প্লেনের থেকে যখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাওয়া যায় ব্র্যাক কন্ডিশন স্যাটিসফাই করে, না তখন হ্যাঁ বলো। তখন এই প্লেনগুলা থেকে যে ডিফ্রাকশন না আমি তো আগে শোনো, আগেই বললাম যে ডিফ্লেকশনটা আউট করে দাও। রেসিপ্রোকাল স্পেসের কথাটা দ্বিতীয় লাইনে আছে, তুমি ডিফ্লেকশন কথাটা আউট করবে। রেসিপ্রোকাল ল্যাটিস তুমি যে কোনো ক্রিস্টাল ল্যাটিসের ক্ষেত্রেই তুমি এটা ইমাজিন করতে পারো। আর রেসিপ্রোকাল ল্যাটিসটা একটা ইমাজিনারি ল্যাটিস, এটা কোনো তোমার রিয়েল কোনো এক্সিস্টেন্স নাই। এখানে থার্ড প্যারাতে যেটা বলা হচ্ছে আমি রেসিপ্রোকাল ল্যাটিসটাকে কিভাবে কাজে লাগাবো ডিফ্লেকশনের, সেই কথাটা। তার আগে আমি যেটা বলতে চাচ্ছি রেসিপ্রোকাল ল্যাটিস, আমি ডিফ্লেকশন করছি না, ক্রিস্টালোগ্রাফি করতেছি, সেখানে তুমি রেসিপ্রোকাল ল্যাটিস, সেখানে ডিফ্লেকশন সম্পর্কে ডিসকাস করা হয় না। রেসিপ্রোকাল ল্যাটিস সেখানে তুমি কিভাবে বুঝছো? আমার প্রশ্নটা কি বুঝছো কিনা সবাই? আমি ওই জিনিসটা জানতে, প্রথম হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিসটা তুমি কি বুঝছো? তুমি মানে পরেরটা এক্সপ্লেন করতে পারবা। রোল 1 একটু রেসিপ্রোকাল ল্যাটিসটাই এখন একটু আপনার, রোল 2 পরেরটা ও একটু ক্লিয়ার করে দিক, তারপর তুমি বলতে পারবা। আমি স্যার ক্লিয়ার করব। হ্যাঁ করো, রেসিপ্রোকাল ল্যাটিসটা ক্লিয়ার করো। রেসিপ্রোকাল ল্যাটিস হচ্ছে রিয়েল ল্যাটিসের একটা ইমাজিনারি রিপ্রেজেন্টেশন, যেটা আমাকে ম্যাথমেটিক্স দিয়ে ইজি করে দেয়। রেসিপ্রোকাল ল্যাটিস আসলে আমাদের রেসিপ্রোকাল সেট অফ ভেক্টরের সাথে রিলেটেড। রেসিপ্রোকাল ল্যাটিস অ্যাকচুয়ালি যেটা করে যে প্রত্যেকটা ক্রিস্টালোগ্রাফিক প্লেনকে একটা পয়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করে, এবং প্রত্যেকটা প্লেন টু প্লেন ডিস্টেন্সকে ইনভার্স ডিস্টেন্স করে ওই পয়েন্ট থেকে ওই রেসিপ্রোকাল সেন্টার ইমাজিনারি সেন্টার পর্যন্ত অরিজিন লেন্থটা কল্পনা করে। তবে হ্যাঁ, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কি পয়েন্ট হলো, আমরা যদি A1 A2 A3 এই রিয়েল রেসিপ্রোকাল ল্যাটিস বের করতে চাই, তবে আমাদের এমন ভাবে চিন্তা করতে হবে যে আমি যখন A1 ধরবো তখন A1 ছাড়া B2 এবং B3 যে দুটো রেসিপ্রোকাল ল্যাটিস ধরবো, এটা হচ্ছে A1 এর সাথে পারপেন্ডিকুলার হতে হবে। সোজা কথায় বলতে গেলে যে A1 এর সাথে B2 B3 ডট প্রোডাক্ট করলে 0 হবে, এবং A1 এর সাথে A1 এর রেসিপ্রোকালটা ডট করলে 1 হবে। তবে এখানে সেজন্য অবশ্যই মনে রাখতে হবে যে রেসিপ্রোকাল ল্যাটিসের ডাইমেনশন লেংথ নয়, ইনভার্স লেংথ। ঠিক আছে, এখন রোল 4 আসো। ইয়েস স্যার। তুমি একটা আর একটু ক্লিয়ার করো, আর আরো তুমি তোমার মতো করে বলো। রোল 1 তো বলছে এটা অনেক ক্লিয়ার হয়েছে, দেখি তুমি তোমার মতো করে রেসিপ্রোকাল ল্যাটিস কি বলছো, কি বুঝছো বলো। স্যার অলরেডি তো বলা হয়ে গেছে, বাট তুমি তোমার ভাষায় বলো। জি স্যার। সো আমরা তো রিয়েল ল্যাটিসটাকে ডিফাইন, আমি যদি ওটার উপর অ্যাড করি আর কি, যা বলা হয়ে গেছে তার উপরে, সেটা হচ্ছে আমরা যদি আমরা রিয়েল ল্যাটিসকে তো ডিফাইন করি ওই ল্যাটিসের বেসিস ভেক্টর দ্বারা, সেটা A1 A2 A3 হতে পারে। সো রেসিপ্রোকাল ল্যাটিসটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি কনস্ট্রাক্ট করতে চাই, তাহলে আমরা কিছু রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর তৈরি করতে হবে, এবং ওইগুলোর ডেফিনেশনে যে নিচে দেয়া আছে যে কোনো B1 রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর হবে হচ্ছে A2 ক্রস A3 ডিভাইডেড বাই দ্য ভলিউম অফ দ্য সেল, বা
ওইটাকে লেখা যায় অ্যাজ a1 ডট a2 ক্রস a3, এবং এই রেসিপ্রোকাল বেসিস ভেক্টর গুলা দিয়ে আমি পুরো রেসিপ্রোকাল ল্যাটিসটা তৈরি করতে পারবো। এবং রেসিপ্রোকাল ল্যাটিসটার একটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনও আছে, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা এরকম সিঙ্গেল ক্রিস্টালের ডিফ্র্যাকশন করি, তখন ওই ডিফ্র্যাকশনটা যে প্যাটার্নটা তৈরি করে, ডিফ্লেকশন এখন পরে আসলো, আচ্ছা ডিফ্লেকশন পরে আসলো। আচ্ছা ডিফ্র্যাকশনের পরে আসলে তাহলে তাহলে এভাবে আমি রেসিপ্রোকাল ল্যাটিসটা কনস্ট্রাক্ট করতে পারবো এই রেসিপ্রোকাল বেসিস ভেক্টরগুলো দিয়ে। এবং ঠিক আছে, এই ল্যাটিসের প্রতিটা পয়েন্ট হবে হচ্ছে একটা প্লেনকে, এইচকেএল প্লেনকে রিপ্রেজেন্ট করবে, এবং এই প্রতিটা পয়েন্টের মধ্যে যে পয়েন্ট টু পয়েন্ট ডিসটেন্স গুলা, এটা মানে সেম সেট অফ প্লেনস এর মধ্যে যে ডিসটেন্স গুলো থাকবে, সেই ডিসটেন্স গুলা হবে হচ্ছে, আর রেসিপ্রোকাল স্পেসের এই ডিসটেন্স গুলা হবে হচ্ছে আর রিয়েল স্পেসে প্লেন টু প্লেন ডিসটেন্সের ইনভার্স আর কি। ঠিক আছে, আচ্ছা বলো এবার রোল 2 বলো, তুমি এক্সপ্লেইন করো। এই জিনিসটা বললাম যে ওদের দুজনের শোনার অর্থ হচ্ছে যে আমাদের সবাই যাতে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। ইট হলো, ক্লিয়ার হলো তোমাদের ভাষা। এখন সবাইকে রেসিপ্রোকাল ল্যাটিস কি বুঝেছো কিনা সবাইকে জিজ্ঞেস করছি, এটা আরো ক্লিয়ার হবে। রোল 2 তুমি এবার পরের স্লাইডে আমি যাচ্ছি, বলো। স্যার রেসিপ্রোকাল ল্যাটিস মানে ওই যে শুরু থেকে আবার শুরু করব, ওটা দুইজন যা বলেছে সেটাই। সেখান থেকে বলার দরকার নাই, সেখান থেকে যেটুকু নতুন সেটুকু বলো তুমি। আমার এখন স্লাইডে যা বলা আছে সেভাবে বলো। ওরা তো ইন জেনারেল একটা কথা বললো, স্লাইড থেকে বললো খুব সংক্ষেপে। তুমি এবার স্লাইড থেকে বলো। তো স্যার আমরা নরমালি তো জানি যে একটা ক্রিস্টাল তিনটা বেসিস ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সো প্রথম লাইনটায় একটা ডিরেকশন, মানে নরমাল ক্রিস্টালে রিয়েল স্পেসে একটা ডিরেকশন লেখা আছে যে এবিসির বেসিস ভেক্টর দ্বারা একটা ডিরেকশন রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং রেসিপ্রোকাল ল্যাটিসে এ স্টার, বি স্টার এবং সি স্টার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে সেই সেম, এবং এই ডিরেকশনটাকে বলা হয়েছে, এবং এই যে রেসিপ্রোকাল স্পেসে যেই বেসিস ভেক্টরগুলো সেটা রিলেশন আমরা আগের স্লাইডে দেখেছি, এবং এই দুইটা ডিরেকশনের যেই রিলেশন সেটা যে একটু আগে আবরার বললো যে রেসিপ্রোকাল স্পেসে যেই মানে দুইটা পয়েন্টের মধ্যে যে ডিসটেন্স সেটা হলো যে রিয়েল স্পেসে দুইটা প্লেনের ডিসটেন্সের ইনভার্স। হ্যাঁ শুনো, এখন আমার বক্তব্য যে রেসিপ্রোকাল ল্যাটিস আমরা এখানে শেষ করছি, কিন্তু আমাদের এরপরে যেটা ইম্পর্টেন্ট যেটা আমরা রেসিপ্রোকাল প্লেনে চলে আসবো বা রেসিপ্রোকাল স্পেস দিয়ে। কিন্তু এখন এই পর্যন্ত সবাই বুঝছো কিনা অন্যরা বলো। জি স্যার, সবাই বুঝেছো, ক্লিয়ার হয়েছো? জি স্যার। কারণ এটা একটু তোমাদের আগের পড়া, ক্রিস্টালোগ্রাফিতে তোমরা রেসিপ্রোকাল ল্যাটিস পড়ছো না? পড়েছো কিনা? ইয়েস স্যার, ইয়েস স্যার। রিভিউ করা। এখন পরের অংশটা হয়তো পড়ো নাই, এই পরের অংশটা আমরা একটু দেখি। এটা কে এক্সপ্লেইন করবা? এটা আমি বলি কি করবা। রোল 23 আছো? রোল 23 প্রেজেন্ট? রোল 23 আছে কি? জি স্যার, জি স্যার। স্যার আমি একটু শিখছিলাম, আমি এই স্লাইডটা গতকাল পড়তে পারিনি। আচ্ছা, রোল 16 আছো? রোল 16 কি অ্যাবসেন্ট? জি স্যার আছি। হ্যাঁ, তুমি এক্সপ্লেইন করতে পারবা? পড়ছো তুমি? দেখছো? না স্যার, পড়ে আসতে পারিনি। পড়ে আসতে পারো না। রোল 8 আছো? জি স্যার আছি। হ্যাঁ, বা অর্ডারলি তোমরা মেয়েরা পড়ে যাচ্ছে। হ্যাঁ, রোল 8 বলো। আমি কিন্তু রোল নাম্বার নাম দেখছি না, আমি আরবিটারি জিজ্ঞেস করতেছি। তুমি পারবা মনে হয়? জি স্যার। স্যার এই স্লাইডে তুমি পড়ে আসছো? তুমি পড়ে আসছো? জি স্যার, দেখেছি বাসায়। হ্যাঁ ঠিক আছে, বলো। স্যার স্লাইডটার উপরে যে ফিগারটা আছে, উপরের ফিগারটাতে আমাকে হচ্ছে বিভিন্ন প্লেনের মধ্যে ডিসটেন্স দেখাচ্ছে। সো আমরা তো জানি যে হচ্ছে কিউবিক প্লেনে HKL ইন্টারপ্লেনার ডিসটেন্স হচ্ছে d of HKL is equal to a divided by root over of h square plus k square plus l square. সো এই ক্ষেত্রে আমাদের d of HKL in case of 100 plane যা হবে, d of HKL in case of 200 plane তার চেয়ে কম হবে।
স্যার উপরের ফিগারটাতে সেটা দেখানো হয়েছে। হ্যাঁ, মানে এখানে যেটা বুঝালো, এখানে যে তোমার সলিড লাইন যেটা, এটা হচ্ছে দুটো প্লেন। ওটা ধরো কথা হচ্ছে যে এটা হচ্ছে যে 100 প্লেন। হ্যাঁ, 100, তার মধ্যে ইন্টারপ্লেনার ডিস্টেন্স যেটা, সেটা তোমরা ডি স্পেসিং দিয়ে তোমরা এক্সপ্রেস করে থাকো, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন এটা কিভাবে, এটা যখন তোমার রেসিপ্রোকাল ল্যাটিস হবে, তখন রেসিপ্রোকাল ল্যাটিসে এই ভ্যালুটা হয়ে যাবে ওই যে উপরে উল্টা দেখো, স্যার। উপরের পাশে বলা আছে 1/D110, এই যে এখানে যেটা আছে 1/D110, ঠিক আছে? ঠিক একইভাবে যদি এটা 200 প্লেন হয়ে থাকে, এই যে পরেরটা, তাহলে যেহেতু তার ডিএসপিসিটা তখন হয়ে যাবে 1/D200, যে এই যে এখান থেকে তোমার এখান থেকে এই 200 পর্যন্ত দেখাচ্ছে। এখানে যেটা পয়েন্ট হচ্ছে, তার মানে হচ্ছে তোমাকে এখানে যেটা রিয়েল স্পেসের ডিএসপিসিং এর সাথে তোমার রেসিপ্রোকাল স্পেসের তোমার এই ডিএসপিসিং এর তোমার পার্থক্য দেখা যাচ্ছে। আগে যেটা রিয়েল স্পেস যেটা ছিল প্লেন টু প্লেন, আর রেসিপ্রোকাল স্পেস যেটা, এবং এটা হচ্ছে যে রিয়েল স্পেসটা হচ্ছে যে তোমার রিয়েল, অর্থাৎ তুমি সেটা আমাদের অ্যাটমে এক্সিস্টেন্স আছে, অ্যাটমের ভিতর এটা অ্যাটমগুলো অ্যারেঞ্জমেন্ট যেটা সেটা থাকে, তা আমরা পাই, এভাবেই আছে। আর রিয়েল স্পেসে এগুলোকে আমাদের পরবর্তী যে জিনিসটা আমরা করতে যাবো সেটাকে বোঝানোর জন্য এবং সেটাকে এক্সপ্লেন করার জন্য আমরা ইমেজিনারি এই পয়েন্ট হিসেবে নিয়ে আসতেছি। কথা বুঝে আসছে? যেমন 011, এটা 00, এটা কিন্তু একটা, এখানে রেসিপ্রোকাল ল্যাটিসে এই পয়েন্টটা একটা প্লেন বোঝাচ্ছে। আর তুমি যদি রিয়েল স্পেসে বলো, একটা পয়েন্ট শুধু একটা পয়েন্টই বোঝায়, তাই না? সেখানে এটা কিন্তু তোমার কোনো ইয়ে বুঝাবে না, কি বলে, তিনটা একটা প্লেন বুঝাবে না। এখানে 100 দেখো, এটা একটা পয়েন্ট রেসিপ্রোকাল ল্যাটিসের, কিন্তু এটা একটা প্লেন, এটা পয়েন্ট না, সিম্পল একটা পয়েন্ট না। যেটা রেসিপ্রোকাল ল্যাটিসের একটা সিম্পল পয়েন্টই থাকে। এখন তুমি যদি এভাবে অ্যারেঞ্জ করতে থাকো, এবার দেখো, এবার বলো, এটা বলো। জি স্যার, এখানে হচ্ছে এটা কিভাবে আসলো? স্যার এখানে হচ্ছে আমাদের রিয়েল ল্যাটিসের যে প্লেন গুলো ছিল, সেই প্লেন গুলোকে আমরা হচ্ছে পয়েন্ট হিসেবে দেখাচ্ছি। এটা আর কি এক্সপ্লেন করতে পারবা? স্যার আমি করব। তুমি পরে করো, আমার থেকে শুনতে চাচ্ছি। রোল 37 আছে? রোল 37 জি স্যার আছে। তুমি করছো? না স্যার, এটা করতে পারি না স্যার, এটা পড়া হয় না। রোল 49 আছো? 49 নাই? সিআর আছো নাকি? সিআর? জি স্যার আছি। সিআর তুমি বলো। জি স্যার। সিআর তো রোল নাম্বার, তোমার রোল নাম্বার কত আমি ভুলে যাই। রোল নাম্বার কত? স্যার 11। 11, হ্যাঁ বলো। তুমি পড়ছো? জি স্যার পড়েছি। হ্যাঁ বলো। সো স্যার এখানে যে রেসিপ্রোকাল ল্যাটিসের কনসেপ্টটা, মানে আমরা প্রথমে ডিফাইন করছি এটাকে হচ্ছে যে দ্য ইনভার্স ভ্যালু অফ দ্য ম্যাগনিটিউড অফ নর্মাল ক্রিস্টাল। তো আমরা যদি এই লটা একটা প্লেনের উপর অ্যাপ্লাই করি, তাহলে অটোমেটিক্যালি রেসিপ্রোকাল ল্যাটিসে একটা প্লেনের জন্য একটা পয়েন্ট চলে আসে। তো আমরা এখানে একটু এক্সপ্লেন করি যে যদি আমি 100 প্লেন নেই, যেটা হচ্ছে ডেফিনেটলি একটা বেস প্লেন এবং টপ প্লেন যে কোনো একটা ক্রিস্টালের, তাহলে এটা যেহেতু একটা ইউনিট পয়েন্ট থাকবে, মানে এটা ক্রিস্টালাইন ডিস্টেন্স হচ্ছে ডি, তাহলে এটার জন্য যে ডিস্টেন্স আমি পাবো, যদি আমি 200 প্লেন নেই, এর ডিস্টেন্স কিন্তু অ্যাকচুয়ালি অর্ধেক হয়ে গেছে। কিন্তু যদি আমি এটা ইনভার্স করি, তাহলে 1 এর জন্য 1/1 ইজ 1, আর 1/2 ইজ 2। সো এইভাবে যদি আমি পয়েন্টার আমি রেসিপ্রোকাল স্পেসে পয়েন্ট করি, তাহলে 100, 200, 300, এভাবে আমি একটা এক্স অ্যাক্সিস পাবো, এবং আমি সেম ওয়েতে 010, 020, 030 এর জন্য ওয়াই অ্যাক্সিস পাবো। মানে হইতেছে আমার যে প্লেনগুলো আছে, এগুলো অটোমেটিক্যালি ওই লয়ের কারণে এক একটা পয়েন্টে কনভার্ট হয়ে যাইতেছে, এবং এই পয়েন্টগুলো এক একটা বেসিস ফর্ম করতেছে। মানে হচ্ছে, মানে আমরা যেমন নর্মালি এক্স অ্যাক্সিস ডান দিকে গেলে 1 2 3 হয়, এরকম
এখানে রেসিপ্রোকাল ল্যাটিসে যখন আমি ডানে যাচ্ছি বা উপরে যাচ্ছি তখন এরকম স্পেসিফিক্যালি প্লেন এবং স্পেসিফিক অর্ডারে বাড়তেছে কমতেছে। এবং যদি আমি ডায়াগোনাল বরাবর যাই তাহলে এক্স মানে দুইটা বেসিস ভেক্টর এ বি দুটার ভ্যালু আসলে অল্টারেশন করতেছে। তো এখান থেকে এটা জাস্ট সিম্পল, আমি যদি ওই আগের ইকুয়েশনে যে ভ্যালু বসাচ্ছি তাহলে আমি এই পয়েন্টগুলো পাচ্ছি। তো এটাই অ্যাকচুয়ালি এখানে রিপ্রেজেন্ট করছে এবং দেখাচ্ছে যে কেন আমরা নর্মাল বেসিস দিয়ে আমি প্লেন থেকে কোনো কনভার্সন পাই না, কিন্তু এখানে আসলে দেখতেছি যে যত আমি ডানে যাচ্ছি তত হচ্ছে আমি আরো স্মলার প্লেন পাচ্ছি বিকজ অফ দ্য ল অফ রেসিপ্রোকাল। এখানে আমি একটা আর ক্লিয়ার করি, সেটা হচ্ছে তুমি যদি রিয়েল স্পেসের সাথে রিয়েল ক্রিস্টাল স্পেসের সাথে আর রেসিপ্রোকাল স্পেসের কম্পেয়ার করো, ওখানে তোমার ল্যাটিস গুলা ছিল আমরা এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন আমরা এ বি সি দিয়ে বলছিলাম, তাই না? আর এখানে দেখো রেসিপ্রোকাল ওখানে ছিল রিয়েল স্পেস প্যারামিটার বা ল্যাটিস প্যারামিটার, এখানে হচ্ছে যে রেসিপ্রোকাল ল্যাটিস প্যারামিটার, যেটা করবে এ স্টার, বি স্টার, সি স্টার। এটা তোমরা অল্প আগে দেখে আসছো যে এ স্টারের সাথে স্টারটা কিভাবে আসলো, অর্থাৎ রেসিপ্রোকাল ল্যাটিসের প্যারামিটারটা কিভাবে আসলো। এখানে এ আর বি শুধু দেখানো হলো, অর্থাৎ এক্স ওয়াই রিয়েল ল্যাটিসের এক্স ওয়াই প্লেন যেরকম এখানে এটা দেখানো হলো, কিন্তু সি স্টারটা দেখানো হয় সিম্পলের জন্য। আসলে কিন্তু সি স্টার দেখালে তুমি যদি এটা 3D একটা ভিউ দেখা যেত, তুমি অনেকগুলা এই স্পট দেখতে পাবা। এখানে প্রতিটা স্পট কি হচ্ছে একটা প্লেন। তুমি যেমন রিয়েল স্পেসে তুমি যদি এদিকে আসো, রিয়েল স্পেসে তুমি যদি এদিকে আসো, এখানে কি পাও? এক্স ডিরেকশনে তুমি এর ভ্যালু ইন্টারসেপ্ট কি পাও? 1 2 3 এরকম করে পাও না? কথা বলো। 4 5 রিয়েল স্পেস, যেটা এটা তো আমরা রেসিপ্রোকাল স্পেস তোমাদের সামনে। রিয়েল স্পেসে কি পাও? 1 2 3 4 5। হ্যাঁ, আর এক্স ওয়াই ডিরেকশনে কি হয়? তুমি এখানে পাও হচ্ছে যে ওয়াই ডিরেকশনে তুমি 1 2 3 4 এভাবে করে পাও। আর এখানে কি হচ্ছে দেখো, সিম্পল তুমি এভাবে চিন্তা কম্পেয়ার করো। এখানে যেহেতু এটা প্লেন হচ্ছে সেই জন্য এটা 100 প্লেন, 200 প্লেন, 300 প্লেন, 400 এইভাবে। কথা কি বুঝে আসছে? এখন এই যে এটা তো অরিজিন, এখান থেকে এই প্লেনের যে ডিসটেন্স, এটা কি? এটা হচ্ছে যে 1/, তোমার এটা হচ্ছে যে তোমার রেসিপ্রোকাল তুমি স্পেস যেটা সেটা পাচ্ছ, তাই না? রেসিপ্রোকাল স্পেস হচ্ছে তোমার রিয়েল স্পেসের ইনভার্স। তার মানে তুমি যদি এইখান থেকে এখানে এই ভ্যালুটা যদি মেজার করতে পারো, সাপোজ তুমি যদি এটা যদি জানো, কথা এটা 3 ন্যানোমিটার, হ্যাঁ, এখান থেকে এখানে এই প্লেনের, তার মানে তুমি রিয়েল স্পেসের তুমি ইন্টারপ্লেনার স্পেসিংটা ডি স্পেসিংটা পেয়ে যাবা। তা কি করবা তুমি? কি করবা? 5 ন্যানোমিটার যদি পাও তাহলে 1/5 করে দিবা, তাহলে কত আসবে? যেটা আসবে সেটা হচ্ছে তোমার রিয়েল প্লেনের স্পেসিং, 100 প্লেনগুলোর স্পেসিং করে তুমি পেয়ে যাবা। কথা কি বুঝছো কিনা আমার? এটা একটা ইম্পর্টেন্ট কথা। যেমন তুমি এই এখান থেকে এখানে ডিসটেন্স তুমি মেজার করো, এটা ধরো কথা তুমি এটা 8 পেয়েছো, 8 ন্যানোমিটার বা 8 অ্যাংস্ট্রম, যাই বলো, ধরো 8 ন্যানোমিটার তুমি পেয়েছো। তাহলে রিয়েল স্পেসের ডি স্পেসিং কি হবে? 110 প্লেনগুলোর মধ্যে যে ইন্টারপ্লেনার স্পেসিং সেটা কি হবে? 1/8। কথা কি বুঝছো? এখান থেকে তুমি এটা মেজার করে বসে 16 কথার কথা। তাহলে 220 প্লেনগুলোর মধ্যে যে ইন্টার স্পেসিং হবে ডি স্পেসিং, সেটা কত পাবা? সেটা হচ্ছে যে তুমি 1/60। কথা কি বুঝছো? তার মানে এখান থেকে যেটা হচ্ছে যে প্রতিটা, এটা তো একটা কি দেখা গেল একটা প্লেন এক্স ওয়াই ডিরেকশনের, এরপর তুমি যদি জেড ডিরেকশনে সি স্টারটা নিয়ে আসো, সি রেসিপ্রোকাল স্পেসটা নিয়ে আসো, সি ডিরেকশন ইয়াটা, তাহলে তুমি দেখবে যেটা 3D একটা কিউবের মতো হচ্ছে, এবং প্রতিটা এর মধ্যে পুরোটাই তুমি বিভিন্ন স্পেসে এরকম ডিস্টেন্সে তুমি কি দেখতে পাবা? স্পট দেখতে পাবে, এবং প্রতিটা স্পট ইন্ডিকেট করবে কি হবে তোমার প্লেন। একটু ক্লিয়ার কিনা তোমাদের? যদি ক্লিয়ার হয় আমরা পরের স্লাইডে যাই। এখন তোমাদেরকে এই জিনিসটা একটু এক্সপ্লেন করো, যে এখানে আরেকটু সহজভাবে বোঝার জন্য তোমাদেরকে বলো যে রেসিপ্রোকাল ল্যাটিস এবং রিয়েল ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে তোমার কি রিলেশনশিপ, এই জিনিসটা এখানে আগের কথাগুলো এখানে নিয়ে আসা হয়েছে। কথা কি বুঝছো কিনা? এটা কে এক্সপ্লেন করবা? কে ভালো পারবা? এটা সুমিত করো। যেটা আমি আগেই বলছিলাম যে আমরা যদি রেসিপ্রোকাল ল্যাটিসের বেসিস ভেক্টর গুলো চুজ করি, তবে সেটাকে ওই রিয়াল সুমিত, বেসিস ভেক্টর। জি স্যার। শোনো, এখানে যে স্লাইডটা সবাই সামনে আছে, এই স্লাইডটাকে সামনে রেখেই করো। এখন এই স্লাইডটা যা বলছে এটাই করে দাও। এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি একটা সবাই ওপেন ডিসকাশনের মাধ্যমে একটা ধারণা পাইছি। এখন স্লাইডে বলছে যেভাবে, স্লাইড থেকেই তুমি এক্সপ্লেন করে দাও, তাহলে সবাই একটু সুবিধা হবে।
যে যে কোনো ক্রিস্টাল ল্যাটিসের রেসিপ্রোকাল ল্যাটিস হচ্ছে ইউনিক, এটার কোনো নরচার নেই। ল্যাটিস পয়েন্ট, রিয়েল ল্যাটিস প্লেন রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট হয়ে যায়, সেটা আমরা বলেছি। এবং এটাও আমাদের মাথায় রাখা উচিত যে রেসিপ্রোকাল ল্যাটিসে পয়েন্ট থেকে, অরিজিন থেকে রেসিপ্রোকাল পয়েন্টের যে ডাইরেকশন ভেক্টর, সেটা কিন্তু ওই রিয়েল স্পেসে ইন্টারপ্লেনের পারপেন্ডিকুলারের কানেক্টর প্যারালাল হবে। এবং আগেও আমি বলেছিলাম যে যে কোনো একটা রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টের বেসিস ভেক্টর নিলে সেটাকে যদি আমি অন্য কোনো একটা রিয়াল বেসিস ভেক্টরের সাথে, মানে আমি যদি এ প্রাইম নেই, তাহলে আমাকে বি এবং সি এর সাথে তুলনা করতে হবে। সেক্ষেত্রে এ প্রাইমের সাথে বি এবং সি পারপেন্ডিকুলার হবে, বি প্রাইমের সাথে সি এবং এ পারপেন্ডিকুলার, এবং সি প্রাইমের সাথে এ এবং বি পারপেন্ডিকুলার। এবং সিমিলার টাইপের বেসিস ভেক্টর যদি আমি রিয়াল ল্যাটিস থেকেও নিই এবং রেসিপ্রোকাল ল্যাটিস থেকেও নিই, এবং যদি তাদের ডট প্রোডাক্ট করি, তো সেটা হবে ইউনাইটি। ক্রস প্রোডাক্টের ভাষাতেও আমরা এটাকে বলতে পারতাম, পারপেন্ডিকুলারকে আমরা জিরো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু এখানে একটা খুব ভালো জিনিস মাথায় রাখতে হবে যে এ বি সি এই ভেক্টরগুলো যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার না হয়, তাহলে এটা ভাবার কোনো কারণ নেই যে রেসিপ্রোকাল ল্যাটিসের এ প্রাইম আর রিয়েল ল্যাটিসের এ প্যারালাল হবে। বি এবং বি প্রাইম, সি এবং সি প্রাইমের ক্ষেত্রেও এই একই কথা সত্য। আমরা নিচের দিকের যদি ডান কোণার ছবিটা একটু ভালো করে দেখি, হ্যাঁ নতুন স্লাইডে চলে এলাম, সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এ বি এবং সি তিনটা ভেক্টর কিন্তু একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার নয়, এবং সেজন্য এ এবং এ প্রাইমের মধ্যে কিছুটা হলেও অ্যাঙ্গেল আছে, বি এবং বি প্রাইমের মধ্যে কিছুটা হলেও অ্যাঙ্গেল আছে, সি এবং সি প্রাইমের মধ্যে কিছুটা হলেও অ্যাঙ্গেল আছে। কিন্তু আমরা এই চিত্র থেকে বুঝতেই পারছি, এবং এ এবং বি যে প্লেনে আছে, মানে যে প্যারালেলোগ্রাম বা সামান্তরিকটা তৈরি করছে, সেটা কিন্তু পারপেন্ডিকুলার প্লেনে কিন্তু সি প্রাইম রয়েছে। তেমনি বি এবং সি যে প্যারালেলোগ্রাম তৈরি করেছে, তার পারপেন্ডিকুলার আছে এ প্রাইম, এবং এ এবং সি যে প্যারালেলোগ্রাম তৈরি করেছে, তার পারপেন্ডিকুলার আছে বি প্রাইম। এটা নন অর্থোগোনাল, মানে একদম ট্রাইক্লিনিক শুদ্ধ যে কোনো ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য সত্য। তোমরা এটা নিশ্চয় বুঝছো, মানে এখানে কথাটা যেটা আসছে, আমি আর একটু যদি তোমার সিস্টেমে অর্থোগোনাল হয়, তাহলে দেখা যাবে যে সি স্টার যেটা দেখতেছো, এটা তোমার বি এবং সি এর অলওয়েজ পারপেন্ডিকুলার হবে নরমালে। হ্যাঁ, যদি এটা অর্থোগোনাল হয়। আর যদি অর্থোগোনাল না হয়, তাহলে পারপেন্ডিকুলার হবে না। মূল কথা হচ্ছে যে এক কথা, এটি রিয়েল ল্যাটিসের সাথে পার্থক্য হচ্ছে যে এটা এখানে যেটা দেখাচ্ছে ফিগারে, এটা তোমার পারপেন্ডিকুলার না, একটা অ্যাঙ্গেল চলে আসতেছে, তোমরা দেখছো ডিফারেন্স চলে আসছে, তাহলে এটা ডিফার করে যাবে এই কথাটা রিয়েল ল্যাটিসের সাথে। কিন্তু যদি এটা যদি অর্থোগোনাল হয়, তাহলে পুরোপুরি এটা একই হবে। ধরো এ বি এর যে ডিরেকশন আর সি এর ডিরেকশন, যেটা অর্থাৎ রেসিপ্রোকাল ল্যাটিসের ডিরেকশন, এটা কি হবে তোমার এই প্যারালাল হবে এবং একই ডিরেকশন হবে। এই জিনিসটা বলতে পারছি তোমরা এটা। আচ্ছা, তোমাদেরকে আরো বলি, কেউ যদি একটু অস্পষ্টতা থাকে, ইউটিউবে ছোট ছোট তোমার টিউটোরিয়াল পাওয়া যায় এই সুন্দর সুন্দর, এই যে লেটিস প্যারামিটার রেসিপ্রোকাল ল্যাটিস সম্পর্কে। তোমরা সেখান থেকে দেখে নিয়ে কেউ যদি ইন্টারেস্টেড হও বা কেউ যদি ক্লিয়ার না হয়। ঠিক আছে, এখন আমরা চলে আসতেছি এই যে অল্প আগে যেটা দেখলাম, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে রেসিপ্রোকাল এর আগের স্লাইডটা আমরা দেখলাম রেসিপ্রোকাল প্লেন যেটা, সেটা আমরা দেখছি। এখন এটা আমরা একটু অ্যাপ্লাই করার জন্য তার আগে এই স্লাইডটা একটু বোঝা দরকার, এটা তোমরা মাথায় রাখবে। এটা এখন আমরা এখানে কথা বলবো না, এটা পরে কথা বলবো। তারপরে এই জিনিসটা জানা দরকার, এই জোন এক্সিস ডিরেকশন, এটা ডিফ্লেকশনের জন্য খুব দরকার। জোন এক্সিস ডিরেকশনটা কে এক্সপ্লেইন করতে পারবে? এটা কে পড়ছো? আমি বলি ইয়ার রোল 22 আছো? রোল 22 আছি স্যার। হ্যাঁ, 22 তোমার নাম কি? স্যার আমার নাম আকিফ। হ্যাঁ বলো, এটা তুমি পড়ছো, পড়ে আসছো? না স্যার, আমি একটু সর্দি কাশিতে স্যার রীতিমতো কি সমস্যা আছে স্যার। রোল 18 আছো? ইয়েস স্যার। হ্যাঁ 18 বলো, তুমি পড়ে আসছো? স্যার দেখছিলাম বাট বুঝি নাই কিছু।
এটা 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 বুঝছো, বুঝো নাই? না স্যার এটা বুঝি কি বুঝো নাই বলো দেখি। স্যার বেসিক্যালি মানে জোন এক্সিস জিনিসটা কেন মানে এরকম হচ্ছে, কিংবা স্যার এটা মানে রেসিপ্রোকালের কেন পারপেন্ডিকুলার হবে, এটা আসলে বুঝিয়ে নেই স্যার। আচ্ছা ফিগারটা একটু বলো দেখি। ফিগার তুমি বুঝার দরকার নেই, ফিগারটা কি বুঝতে সেটা বলো দেখি। ফিগার দেখি তুমি কি বুঝতেছো। জোন এক্সিস কি সেটা আমি পরে বলবো বা আরেকজন হতে বলবে। ফিগারটা এই যে 2.9 ফিগারটা কি বলতে চায় এখানে, মানে কি বোঝাচ্ছে একটু এক্সপ্লেইন করো ফিগারটা। স্যার আমি আসলে বুঝাইতে পারবো না, আমি নিজেই বুঝি নাই তো, সো আলটিমেটলি কিছুই এই ফিগার থেকে তুমি কিছু বুঝতেছো না? স্যার এখানে রেসিপ্রোকাল ইয়েটা বোঝাচ্ছে যে হচ্ছে রেসিপ্রোকাল প্লেন পয়েন্টগুলো বোঝাচ্ছে, বাট স্যার হ্যাঁ সেটা আমি জানতে চাচ্ছি। হ্যাঁ প্লেন পয়েন্টগুলো বোঝাচ্ছে, মানে রেসিপ্রোকাল প্লেন। হ্যাঁ জি স্যার, দ্যাট ইজ রেসিপ্রোকাল ল্যাটিস প্লেন। হ্যাঁ এটা রেসিপ্রোকাল ল্যাটিস প্লেন, এটা রিয়েল প্লেন না, রিয়েল ল্যাটিস প্লেন না, এটা রেসিপ্রোকাল ল্যাটিস প্লেন। তারপর বলো আর কি বোঝাচ্ছে উপরের দিকে যে এই যে প্লেনগুলো ড্র করছে এগুলো কি বোঝাচ্ছে? স্যার এগুলা ডিরেকশনাল প্লেন বোঝাচ্ছে যে হচ্ছে কোন কোন ডিরেকশনে থাকবে। এই তো মোটামুটি রোল 39 আছে, রোল 39। আচ্ছা রোল 39। ইয়েস স্যার। হ্যালো রোল 39। হ্যালো হ্যালো হ্যাঁ রোল 39। ইয়েস স্যার। রোল 39। হ্যাঁ রোল 39 তুমি পড়ছো? স্যার পড়ার চেষ্টা করেছিলাম কিন্তু বুঝিনি এটা। বুঝো নাই? আচ্ছা তাহলে এখন আচ্ছা ঠিক আছে, এই ইয়ে বলো এখন কে বুঝাইতে পারবা? আমি বলবো স্যার। ইয়া পারবা? রোল 4 পারবা? স্যার চেষ্টা করে দেখতে পারি। চেষ্টা করে না, কনফিডেন্টলি বলতে হবে। সুমিত পারবা? সুমিত রোল 1। ইয়েস স্যার। রোল 1 পারবা? বলো দেখি। আশা করি। দুটো প্লেন যখন একটা সাথে ইন্টারসেক্ট করে, তার একটা লাইন ইন্টারসেক্ট করে। এখন একটা 3 নাম্বার প্লেন যদি আমরা ইমাজিন করি যে ওই লাইনের মধ্যে দিয়ে যায়, তাহলে আমরা বলতে পারি না যে 3টা প্লেনের একটা কমন লাইন আছে, তাহলে ওই 3টা প্লেন একটা লাইনে ইন্টারসেক্ট করেছে, তাই না? সুতরাং আমরা বলতে পারি ওই 3টা প্লেনের একটা জোন এক্সিস রয়েছে এবং সেই জোন এক্সিস হচ্ছে ওই কমন লাইনটা। এবার আমরা একটা কথা চিন্তা করি, ওই প্রত্যেকটা প্লেনের যে পারপেন্ডিকুলার, সেটা তো ওই জোন এক্সিস এর সাথেও পারপেন্ডিকুলার, ঠিক কিনা? তো এখন আমরা কল্পনা করি যে আমরা এই ডেটাগুলোকে রেসিপ্রোকাল ল্যাটিসে কি করে নিয়ে যাব, এই পারপেন্ডিকুলার প্লেন গুলো। এখন আমরা একটা কথা চিন্তা করি, আমি কিছুক্ষণ আগেই বলেছি যে ওই প্লেন গুলোর যে মিউচুয়াল পারপেন্ডিকুলার গুলো আছে, এই প্রত্যেকটাই কিন্তু ওই জোন এক্স এর সাথেও পারপেন্ডিকুলার। এই জ্যামিতিটা বুঝতে পারছে কেউ? আশা করি কেউ বুঝতে পারবে। এবং সুতরাং আমরা বলতে পারি না যে এই এক্স এর এই জোন এক্স এর চারদিকে রেডিয়ালি ছড়িয়ে আছে ওই প্লেন গুলোর নরমাল ভেক্টর। এটা তো বুঝতে পারি, একই প্লেনের উপর রেডিয়ালি ছড়িয়ে আছে। এই ব্যাপারটা বুঝিনি সুমিত। না ঠিক আছে, আবার বলছি। আচ্ছা আচ্ছা শোনো সুমিত, তুমি একটু ইয়ে করো, আমি একটু বলি ওদেরকে। ঠিক আছে তোমারটা ঠিক আছে, কিন্তু আমি একটু ক্লিয়ার করি এখানে। স্যার স্লাইড দেখা যাচ্ছে না। হ্যাঁ স্লাইড আমি দেখা দেওয়ার কথা না। এখন দেখতে পাচ্ছ স্লাইড? এখন একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ তাই না? হ্যাঁ এখন দেখো এখানে এই পয়েন্টগুলো ড্র করো। এখানে এই একটা পয়েন্ট, হ্যাঁ এইভাবে করে, কিংবা আমি সিম্পল যেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি, এই একটা ওই যে রেসিপ্রোকাল প্লেন যেটা আর কি। হ্যাঁ এখানে ধরো একটা, এখানে একটা, এটাকে আমরা বলছি কি ধরো 1 0 0, তাই না? এইভাবে করে এটা 2 0 0। এইভাবে একটা রেসিপ্রোকাল প্লেন তোমরা ওইখানে ছবিতে যা দেখছো এটা একটু ইমাজিন করো। এখন যে কথাটা আসছে যে এই 1 0 0 প্লেন, হ্যাঁ তুমি ধরো এটা 1 0 0 প্লেনটা কথার কথা এরকম
আমার ড্রয়িংটা ভালো হবে না, কারণ ফ্রি হ্যান্ডে হচ্ছে এটা এই একটা কথার কথায় এটা 100 প্লেন। হ্যাঁ, বুঝছো কিনা? এখন যদি ধরো আমি এরকম করি, ধরো কথার কথায় আরেকটা ধরো এটা কি বলবো 010 প্লেন, এরকম এটা এভাবে ড্র করা যায় কিনা, বুঝতেছো কথাটা? দুটো প্লেন দিয়ে দেখায় তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো এই যে 100 প্লেন যেটা, এটা 100 প্লেন যেটা, আর এটাকে আমি বলছি 010 প্লেন, তাহলে 100 প্লেনের যে নরমাল সেটার ডিরেকশন এটা না, কথা কিনা, বুঝছো কিনা? কথা বলো। জি স্যার। বুঝছো কিনা? এই যে এটা আমি যদি বলি যে এই প্লেনটা, জি স্যার, এই সার্কেল, হ্যাঁ বোঝা গেছে কিনা? এখন ধরো 010 প্লেনের এই প্লেনটার ডিরেকশন এরকম হবে না, এদিকে হবে নরমাল আর কি, যেটা ইয়েস স্যার। বুঝে আসছে কথাটা? জি স্যার। বুঝছো? এরকম যদি আমি ধরো 010 প্লেন আরেকটা ড্র করি, তাহলে তার ডিরেকশনটাও ধরো কি হবে, এই এরকম হবে, হবে কিনা? তাহলে তুমি দেখো এই যে প্রতিটি ডিরেকশন বের হচ্ছে, এরা কি সব প্যারালাল কিনা? এই যে প্রতিটা একই ডিরেকশন প্লেনের উপর আছে, একই প্লেনের, মানে একই প্লেনে না থাকলেও একই প্লেনে কোপ্লেনার, তার মানে কি এগুলা প্রতিটার ডিরেকশন এক কোপ্লেনার, প্যারালাল প্রতি ডিরেকশন প্লেনার না, মানে একই প্লেনে অবস্থান করে, তাই না? কথাটা খেয়াল করো, একই প্লেনে অবস্থান করে, যে প্লেনটা অবস্থান করে সেই প্লেনটা আবার তুমি একটা নরমাল ড্র করতে পারবে না তার, এরকম। ইয়েস স্যার। কথা কি বুঝছো কিনা? ইয়েস স্যার। যে প্লেনটা এই দেখো এই একটা ডিরেকশন, এই একটা ডিরেকশন, এই একটা ডিরেকশন, এরকম দেখবা যে অসংখ্য প্লেন, সবগুলা না, যে প্লেন অনেকগুলা প্লেন আছে, যে প্লেনগুলা তোমার একই প্লেনে ডিরেকশনটা অবস্থান করে, তাহলে এখন ওই প্লেনটার যে নরমাল তুমি চিন্তা করছো না, কথা কি বুঝছো? একটা নরমাল ড্র করবা না, এই নরমালটা চিন্তা করো তো প্রত্যেকটা প্লেনের সাথে কি পারপেন্ডিকুলার কিনা, যে প্লেনের মধ্যে প্রত্যেকটা প্লেনের ডিরেকশন আছে একই কোপ্লেনার, ওই প্লেনটার নরমাল যেটা তার সাথে প্রত্যেকটা কি প্লেনের এটা ডিরেকশন না, তার মানে তুমি এটা বলতে পারো যে কোপ্লেনার, অর্থাৎ যে প্লেনগুলার ডিরেকশন কোপ্লেনার সেটার পারপেন্ডিকুলার কোনটা, এইটা, সেটার পারপেন্ডিকুলার না, এই কথাটা বুঝছো কিনা? এই যে পারপেন্ডিকুলার লাইন, কথাটা খেয়াল করো, আর এই পারপেন্ডিকুলার লাইনটা কোনটা, এটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার টু দা রেসিপ্রোকাল ল্যাটিস প্লেন। এই লাইন কোনটা, এই পারপেন্ডিকুলার যেটা হচ্ছে কি রেসিপ্রোকাল ল্যাটিস প্লেন। এই যে এই পারপেন্ডিকুলারটাকে বলা হচ্ছে যে জোন এক্সিস। কথাটা কি বুঝছো? জোন এক্সিস কি মিন করে? জোন এক্সিস এটা মিন করে যে এই জোন এক্সিসে তোমার অনেকগুলা প্লেন আছে যেটা এই জোন এক্সিসের অন্তর্ভুক্ত, জোন এক্সিসের সাথে ইনক্লুডেড। কথাটা হচ্ছে কোন কোন প্লেন, যেমন এই যে 100 দেখলাম, 010, আরো অনেকগুলা প্লেন পাওয়া যাবে যেগুলো হচ্ছে যে এর সাথে পারপেন্ডিকুলার, যেগুলা ডিরেকশন হবে এই জোন এক্সিসের সাথে পারপেন্ডিকুলার। তাহলে তখন বলা হচ্ছে যে এই প্লেনগুলো একটা গ্রুপের মধ্যে অবস্থান করে, এই প্লেনগুলা কি হবে একটা গ্রুপের মধ্যে থাকবে, এই কথাটাই তোমার মিন করছে। এখন তুমি যদি ওই ফিগারে যাও, তখন আমাদের স্লাইডে যাও, তখন তোমার জিনিসটা আরো ক্লিয়ার হবে। আমি স্যার এই কথাটাই বলছিলাম। হ্যাঁ, এটা একটু ওদের সবাইকে বোঝার জন্য, তোমারটা আমি বুঝতে পারছি, তোমারটা পুরোটাই এটা একটু ক্লিয়ার করার জন্য এখানে জাস্ট ড্রয়িং এ গেলাম। এখন দেখা যাচ্ছে, এখন এই জিনিসটা বোঝা যাচ্ছে কিনা দেখো, এই ছবিটা আমি যে কথাটা বললাম এটাকে জোন এক্সিস বলা হচ্ছে, এবং এটার ডিরেকশন দেখো 011 ডিরেকশন, তার ভিতর ইনক্লুডেড হচ্ছে যে এই প্লেন, এই প্লেন, এই প্লেন সবগুলা, অর্থাৎ এগুলার প্রত্যেকটা যদি তুমি নরমাল ড্র করো, নরমাল গুলা হচ্ছে কোপ্লেনার এবং পারপেন্ডিকুলার টু দিস ডিরেকশন। হ্যাঁ, এই কথাটা এখানে মিন করতেছে, এটা ভুলে যাও। কি জন্য করতেছিলাম এই, তাহলে 001 জোন এক্সিস দিলেই তোমরা বুঝবা যে এটার মধ্যে এই গ্রুপ অফ প্লেন আছে। সেটা কি কাজে লাগবে পরে আমরা দেখবো। এখন শুধু মাথায় এটা রাখো যে জোন এক্সিস কাকে বলছে, জোন এক্সিসের মধ্যে কি আছে এই জিনিসগুলো, কথাটা কি বুঝছো? এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে বলা আছে a group of crystallographic planes of which the normal directions are perpendicular to one direction called the zone axis of direction। এই যে এটা হচ্ছে জোন এক্সিস অফ ডিরেকশন। এটুকু সবাই বুঝছো কিনা?
এটা মাথায় রাখো। জোন এক্সিস কেন আসবে? পরে আসবে, পরে যখন আমি টার্মটা আর পরে যখন আমি ডিফ্লেকশনে আলোচনা করব তখন তোমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। তুমি এখন জোন এক্সিস বলতে এটি বুঝো যে এই জোন এক্সিসের মধ্যে এই অনেকগুলো প্লেন আছে যে প্লেনগুলোর ডিরেকশন এই এক্সিসের পারপেন্ডিকুলার। এক কথা হচ্ছে যে এইটা এই এক লাইনে এই জিনিসটা মনে রাখো। কিংবা স্যার আমরা আরো সংক্ষেপে বলতে পারি না যে একগুচ্ছ প্লেনে যদি একটা কমন ডাইরেকশন প্যারালাল হয়, মানে একটা কমন ডাইরেকশন যে প্রত্যেকটা প্লেন এর ভেতর দিয়ে যায়, তাহলে সেটা জোন এক্সিস। এটা জোন এক্সিস। হ্যাঁ, আরো সহজ হয়। কথা বুঝছো? আচ্ছা, এরপরে দেখো এখন আমরা ইয়েল্ড স্পিয়ারটা আসি। ইয়েল্ড স্পিয়ারটা আমরা তোমাদের তো 10টা ক্লাস আছে। হ্যাঁ, জি স্যার। 10টা ক্লাস আছে না? আচ্ছা আচ্ছা, শোনো, আমি এখন যেটা আছে ওই জিনিসটা তোমরা যখন বুঝছো এটা খুব সহজ, খুব সংক্ষেপে এবার আমি বলে যাই। ইয়েল্ড স্পিয়ারটা কিভাবে হয়েছে এটা কি কেউ এক্সপ্লেইন করতে পারো? রোল 4 পারো? ইয়েস স্যার। হ্যাঁ বলো, দ্রুত বলো। স্যার ইওয়ার্ল্ড স্ফিয়ারটা বেসিক্যালি আমরা রেসিপ্রোকাল ল্যাটিসে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেখানে আমরা একটা স্ফিয়ার আঁকি উইথ 1/λ রেডিয়াস। সো আমার যে ইনসিডেন্ট ওয়েভলেংথ আছে, আমার ল্যামডা হচ্ছে আমাদের ইনসিডেন্ট এক্স-রে বিমের ওয়েভলেংথ। সো যেভাবে এটা আঁকা হয় সেটা হচ্ছে যে মানে দেখানো হয় হচ্ছে যে এক্স-রে বিমটা এসে ইনসিডেন্ট করছে অন আ ক্রিস্টাল, এবং উই থ্রু দ্য ক্রিস্টাল ইনটু দি অরিজিন অফ দ্য ক্রিস্টাল, অরিজিন অফ দ্য রেসিপ্রোকাল প্লেন। সো যদি এ মানে ও হয় অরিজিন অফ দ্য রেসিপ্রোকাল প্লেন, রেসিপ্রোকাল ল্যাটিস, তাহলে এক্স-রে বিমটাকে আঁকা হয় অ্যাজ গোয়িং থ্রু দ্য ক্রিস্টাল অল দ্য ওয়ে টু ও। এবং তারপরে আমরা এই যে এখানে যে রেডিয়াসটা সিও, এইটা আমরা মানে অ্যাডজাস্ট করি অ্যাজ 1/λ আমাদের ওয়েভলেংথের, যে যদি আমাদের এক্স-রে বিমের ওয়েভলেংথ হয় ল্যামডা। সো তারপরে এইটার উপর যে এই যে স্ফিয়ারটা এখানে 2 ডিমেনশনাল সার্কেল দেখে মনে হচ্ছে, এই সার্কেলের উপর অন্য যে লাইন, অন্য যে মানে পয়েন্টগুলো পড়ে, যেহেতু আমরা রেসিপ্রোকাল ল্যাটিসের মধ্যে দিয়ে যাচ্ছি তাই প্রতিটা পয়েন্ট একটা প্লেন রিপ্রেজেন্ট করে। সো এই প্রতিটা প্লেন হচ্ছে ব্র্যাগস লকে স্যাটিসফাই করবে, এবং ওটাই যে এখানে একটা ডেরিভেশন দিয়ে দেখানো আছে। আচ্ছা, আমি আরেকটু এই এক্সপ্লেইন করি। স্ফিয়ারের সারফেসে প্রতিটা পয়েন্টই ব্র্যাগস লকে স্যাটিসফাই করবে। হ্যাঁ, আমি আরেকটু এক্সপ্লেইন করি যে খুব সহজে, যেটা হচ্ছে যে আরো ক্লিয়ার করি একটু তোমাদের বোঝার জন্য। এটি যে ওয়ার্ল্ড স্পিয়ার কি, এটা একটা ইমাজিনারি স্পিয়ার। এটা ড্র করা হচ্ছে যে আমার ইনসিডেন্ট বিমের যে ল্যামডা সেটাকে ইনভার্স করলে। তুমি জানো যে ল্যামডার ভ্যালু কম, ইনভার্স করলে তো রেডিয়াসটা আরো বেড়ে যায়, তাই না? বড় হয়, তাহলে স্পিয়ারটা আসলে বড় হয়। এখন কি করা হয়, এই স্পিয়ারের মধ্যে এখানে এই এক্স-রে বিম এদিক দিয়ে পাঠানো হয় ক্রিস্টালটা, তোমার স্যাম্পলটা থাকবে এখানে। আর ওই যে ট্রান্সমিটেন্সের এই ট্রান্সমিট করে গেলে এইটা হচ্ছে 0, এটাকে 0 ধরা হয় ইউএলডি স্কয়ারের, যেটা অরিজিন বলা হচ্ছে ইউএলডি স্কয়ার। এখন তুমি কি করবা, ইমেজিনারি ইউএলডি স্কয়ারকে তুমি এখানে প্লেস করবা, প্লেস করে এখান থেকে এক্স-রে বিম পাঠাতে থাকবা। এখন এই ইমেজিনারি যে রেসিপ্রোকাল স্পেস সেটাকে তুমি রোটেট করতে থাকবা। রোটেট করলে দেখা যাবে যে এর সারফেসে, এই স্ফিয়ারের সারফেসে যেই পয়েন্টগুলা অর্থাৎ প্লেন পয়েন্টগুলা কাট করবে, ইন্টারসেক্ট করবে, ওইটা হচ্ছে তোমার ব্র্যাগ লকে স্যাটিসফাই করবে। এর আগে যেটা বলতেছিল বারবার, ওই যে রোল কত বলতেছিল, টু বলতেছিল যে ব্র্যাগ ল রেসিপ্রোকাল ল্যাটিসের জন্য এই কথাটাই, কিন্তু যে তুমি যখন এটাকে আস্তে রোটেট করতে থাকবা এই রেসিপ্রোকাল প্লেনটাকে, স্পেস প্লেনটাকে, তখন স্ফিয়ারের যে সারফেস এটা যে পয়েন্টগুলোকে কাট করবে সেটা ব্র্যাগ লকে স্যাটিসফাই করবে। এবং এটা এখানে দেখানো হবে কেন স্যাটিসফাই করবে। ধরো এই 0 থেকে বি, যেটা এই ধরো এইটা কাট করছে, হ্যাঁ, এই পয়েন্টটা, তাহলে এটা কি, এটা 230 প্লেন। এই স্পটটা তুমি রেসিপ্রোকাল এন এর, তুমি জানো যে এটা 230 প্লেন, অর্থাৎ এর মধ্যে ডি স্টার ভ্যালু হচ্ছে 0 থেকে এত। এই যে ডি স্টার, এই যে এখানে ডি স্টারের ভ্যালু হচ্ছে 0 থেকে এত। আর তুমি জানো যে এর আগে ট্রান্সমিটেন্স এবং ডিফ্রেক্টেড বিমের মাঝে যে অ্যাঙ্গেলটা সেটা ডিফ্রেকশন অ্যাঙ্গেল, অর্থাৎ 2 থিটা, এটা হচ্ছে 2 থিটা। তাহলে তুমি এখান থেকে রিলেশন নিয়ে আসতে পারো যে এখানে এই সার্কেল সিম্পল ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে, জিওমেট্রি অ্যাপ্লাই করে তুমি এই রিলেশনটা নিয়ে আসতে পারবে এবং দেখবে যে ব্র্যাগ লকে স্যাটিসফাই করবে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে স্ফিয়ারের সাথে যে পয়েন্টটা, যেমন এটা কিন্তু ডিফ্লেকশন হবে না, এটাও ডিফ্লেকশন হবে না, কারণ এটা স্ফিয়ারের সাথে এটা সারফেসে টাচ করেনি। যে পয়েন্টে টাচ করবে তুমি সেটাকে ব্র্যাগ ল দিয়ে স্যাটিসফাই করা যেতে পারবে। এটা হচ্ছে যে ইউএলডি স্ফিয়ারের একটা। তাহলে আমরা ইউএলডি স্ফিয়ারকে রেসিপ্রোকাল ল্যাটিসের মাধ্যমে অ্যাপ্লাই করে কি জানলাম, কোন প্লেন থেকে ডিফ্লেকশন হবে পার্টিকুলার একটা ক্রিস্টালের জন্য, সেটা আমরা এইখান থেকে আমরা বের করে নিতে পারবো। কথা কি বুঝছো কিনা? এই জিনিসটা হচ্ছে যে ইউএলডি স্ফিয়ার কনস্ট্রাকশন, এবং তুমি কিভাবে কোন প্লেন থেকে ডিফ্লেকশন হবে সেটা তুমি এটা বের করতে পারবে, এবং এখান থেকে ব্র্যাগ লও তুমি বের করতে পারবে। ঠিক আছে, এরপরে আমরা যাই, এখানে একটা কথা বলা আছে যে টিএম,
এটা একটা সম্পূর্ণ বাইরের, এটা আমরা টিএম যখন করবো তখন জানাবো। আমি সংক্ষেপে এটা বলে যাই। এটা হচ্ছে যে তোমরা জানো টিএম এ আমরা ইলেকট্রন বিম পাঠাই, সেই ইলেকট্রন বিমের তোমার যে যেটা আসছে সেটা হচ্ছে তোমার ওয়েভলেন্থ হচ্ছে 0.0037 ন্যানোমিটার, যেটা হচ্ছে তোমার ইয়ে থেকে অনেক ছোট, তার থেকে ছোট। এই কি বলে এটাকে, এক্সরে এক্সরে থেকেও ছোট। যত ছোট হবে তাহলে 1/λ ভ্যালুটা কি তত বেশি। আর ইউআরডি স্পিয়ারটা কি রেডিয়াসটা বেশি হবে না কম হবে, বড় হবে না ছোট হবে? যতই ল্যামডা ভ্যালুটা কম হবে বড় হবে। আচ্ছা যত বড় হবে তাহলে কি সারফেসটা কার্ভড হবে না ফ্ল্যাট হবে? অনেক দূরে এটাকে ফ্ল্যাটই মনে হবে। ফ্ল্যাট হবে না? তাহলে দেখো আগে আমরা ওখানে যেটা দেখলাম সেখানে একটা পয়েন্টকে কাট করতেছে, এখন যদি ইউআরডি স্পেক্ট্রাম যদি অনেক বড় হয় তাহলে তাকে যখন আমি রেসিপ্রোকাল ল্যাটিসটাকে যখন মুভ করাতে থাকবো তাহলে দেখা যাবে যে একই অ্যাঙ্গেলে অনেকগুলো পয়েন্ট তোমার এই কাট করবে কিনা, এই যে এটার মতো করবে কিনা দেখো, যেগুলো কাট করবে প্রত্যেকটা কিন্তু ব্যাকলকে স্যাটিসফাই করবে এবং প্রত্যেকটা কিন্তু ডিফ্লেকশন হবে। এই জন্য তুমি টিএম এ যখন তুমি দেখবা, আমরা টিএম পড়ার সময় দেখবো, ট্রান্সমিশন ইলেকট্রন ম্যাট্রিক্স পড়ার সময় দেখবো যে টিএম এর যে তোমার এক্সরে ডিফ্লেকশন আলোচনা করা হয়, নেওয়া হয়, ফিল্ম নেওয়া হয়, এরকম স্পট দেখা যায় এরকম। হ্যাঁ সেটা আমরা দেখবো পরে। হ্যাঁ আচ্ছা আমি এখন যেহেতু ক্লাস শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে, আমরা রিং টেপ ডিফ্লেকশনটা পরের দিন ক্লাস শুরু করার আগে আমরা একটু ডিসকাস করবো। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস। এখান থেকে তুমি ডিএসপিসি বের করতে পারবা, প্লেন আইডেন্টিফাই করতে পারবা, এই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। হ্যাঁ ওকে স্যার। আচ্ছা তো আমি এখানে শেষ করি। আর ওই যে তোমরা যারা অ্যাবসেন্ট আছো ইয়ে রোল 11, জি স্যার, আমি কি এখানে অ্যাটেন্ডেন্স কল করব? অ্যাটেন্ডেন্স কল করে তোমাদের পরের ক্লাসে যেতে দেরি হবে না? স্যার তাড়াতাড়ি করলে আই থিং। আচ্ছা 1 yes sir 2 present sir 3 present sir 4 present sir 5 present sir 6 7 present sir 8 roll 8 present 9 yes sir roll 9 present 10 yes sir roll 10 11 yes sir বললে হবে 12 yes sir 13 present sir 14 15 yes sir 16 yes sir 17 yes sir 18 yes sir 19 yes sir 20 yes sir 21 yes sir 22 23 24 23 yes sir স্যার 22 আছে 24 25 26 27 27 আছো 28 29 30 yes sir 31 yes sir 32 32 33 yes sir 34 yes sir 35 yes sir 36 yes sir 37 yes sir 38 present sir 39 yes sir 40 yes sir 41 yes sir 42 yes sir 43 43 44 yes sir 45 yes sir 46 yes sir 47 46 present sir 48 yes sir 48 49 yes sir 50 yes sir 50 আচ্ছা ঠিক আছে ও পুরনো স্যার বেসে রোল কেউ আছো 24 এর কারেন্ট চলে স্যার গেছিল 29 স্যার 27 স্যার প্রেজেন্ট মাইকে সমস্যা স্যার 29 আছে হ্যাঁ পুরনো বেসে কেউ আছো? আচ্ছা তোমাদের 25 26 27 আমি শেষ করে দিলাম। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।